আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাগধারা বাগধারা পার্ট। তো বাগধারার আমরা 41th বিসিএস এবং 40 বিসিএস এবং 39th বিসিএস এর বাগধারা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম যে বাগধারাটা, এখানে বাগধারা মূলত এভাবে আসে যে প্রশ্নটা এইভাবে থাকে যে নিচের বাগধারা ও উপবাদ্য বচনগুলোর ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য গঠন করুন। এখন বাগধারা যখন তুমি অর্থপূর্ণ বাক্য গঠন করবেন, তখন অবশ্যই আপনার প্রথমে একটু তার যে মানে শব্দার্থটা, হ্যাঁ, এই বাগধারা বা প্রবাদ প্রবচনের যে অর্থটা, এটা প্রথমে লিখে নেবেন। তারপরে ওটা দিয়ে একটা বাক্য তৈরি করবেন। তো আমরা যদি এর অর্থটা জানি তাহলে আমাদের জন্য বাক্য তৈরি করা অনেক সহজ, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। তো আমাদের এটা সহজই হবে, হ্যাঁ। তো প্রথমে দেখতেছি যে জড় ভরত, হ্যাঁ, এর অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি, হ্যাঁ, জড় ভরত বা নিষ্ক্রিয় বলা যায়। তো এটি দিয়ে যদি আমরা একটা অর্থ মানে পূর্ণ বাক্য তৈরি করতে চাই, তাহলে আমরা লিখতে পারি, পড়াশোনা না করে এমন জড় ভরত হয়ে বসে থাকলে পরীক্ষায় পাশ করবে না। এরকম আপনি যে আপনার মন মতো আপনি একটা বাক্য দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেওয়া আছে হার হদ্দ, ঠিক আছে? হার হদ্দ অর্থাৎ হচ্ছে নারী নক্ষত্র বা সব তথ্য। আমি তার হার হদ্দ চিনি, সে একটা বগধার্মিক, ঠিক আছে? ধরেন যে এখানে বোঝাচ্ছে যে একজন আরেকজনকে মানে সম্পূর্ণ অর্থে চেনে বা তার সব তথ্য জানে বা একদম নারী নক্ষত্র জানে, সেরকম একটি বাক্য তৈরি করেছে। তারপরে আছে হচ্ছে ডাকাবুকো, ঠিক আছে? ডাকাবুকো হচ্ছে অর্থ হচ্ছে দুরন্ত বা নির্ভীক, হ্যাঁ। আহ, যারা এখন যদি আমরা একটা অর্থ তো মানে একটা বাক্য তৈরি করি, তাহলে বলতে পারি যারা ডাকাবুকো তারা সম্মুখ যুদ্ধে জীবন দিতেও ভয় করে না, ঠিক আছে? মানে এই মানে আপনি দেখেন যে আপনি কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, এটা কোনো বিষয় নেই, কিন্তু আপনার অর্থটা আগে জানতে হবে। তো এই জন্য আমি শুধু অর্থটা কিন্তু এখানে লিখেছি। তারপর হচ্ছে সাত ঘাটের কানাকড়ি, বা হচ্ছে এর অর্থ হচ্ছে অকিঞ্চিৎকর সংগ্রহ, ঠিক আছে? এখন হচ্ছে লোকটা সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য সাত ঘাটের কানাকড়ি নিয়ে বাড়ি ফেরে, ঠিক আছে? এটি একটি অর্থ, এটি একটি বাক্য। তাহলে আমরা আসি পরের যেটা পরের যে বাগধারাটি, সেটা হচ্ছে উনো ভাতে দুনা বল। মানে হচ্ছে কি, অল্প আহারে স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্য অল্প আহারে স্বাস্থ্যসম্মত মানে অল্প আহার খেয়েই যে স্বাস্থ্যসম্মত হয়, এরকম কিছু। স্বাস্থ্য সচেতন মানুষ হলে জানতে উনো ভাতে ধুনা বল, ঠিক আছে? অল্প আহারে স্বাস্থ্যসম্মত, অল্প আহার স্বাস্থ্যসম্মত, ঠিক আছে? তারপর বলছে বাঁশের চেয়ে কঞ্চি দর। বাঁশের চেয়ে কঞ্চি দর, আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা তার যে অনুসরণ করে তার মানে দৃঢ়তা বেশি, ঠিক আছে? যেমন এখানে বলা যায়, বাবু যত না বলে মো সাহেবের দল তার তত গুণ বেশি বলে, এই দেখি বাঁশের চেয়ে কঞ্চি দর। দর অর্থ, এখানে যে দর অর্থটা ব্যবহার হয়েছে সেটার অর্থ হচ্ছে মজবুত, দৃঢ় বা শক্ত, ঠিক আছে? বাঁচের চেয়ে কঞ্চি বড়, বা আমরা আগে বলতাম সেটা হচ্ছে দরও হবে, এটা বড় না। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এর পরেরটা হচ্ছে আমড়া কাঠের ঢেঁকি, ঠিক আছে? আমড়া কাঠের ঢেঁকি, আমড়া কাঠের ঢেঁকির অর্থ কি? আমড়া কাঠের ঢেঁকির অর্থ হচ্ছে অকেজো। তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি, ঠিক আছে? তো এটি হচ্ছে বাক্য। তারপর হচ্ছে পরবর্তী যে বাগধারা, সেটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা। নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা। অনেক সময় বলে না যে শাক দিয়ে মাছ ঢাকার ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, তার মানে কি কোনো একটি নিন্দনীয় সে কাজ করছে, সেটা ঢাকার চেষ্টা করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। এখন যদি আমরা দেখি যে পরবর্তী যে বাগধারাটি আছে, সেটি হচ্ছে তামার বিষ। তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। তারপরে আমরা যদি একটা বাক্য তৈরি করি, মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। তাহলে আম, একটা মেধাবী ধরেন যে ছাত্র আছে, তাকে যদি অর্থের কুপ্রভাব মানে হয়তোবা তার ফ্যামিলি তাকে অনেক অঢেল টাকা দেয়, এবং টাকার কারণে সে ফেল করছে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, এটা একটা কুপ্রভাব থাকে। তো সেটাই বলছে। তারপর হচ্ছে পরবর্তী যেটা, সেটা হচ্ছে মিশ্রির ছুরি। মিশ্রির ছুরি, এটির অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। এটা আমরা অনেক সময় শুনি যে তার কথাগুলো
মধুর হলেও মিস্ত্রির ছুরির মতো অন্তরে আঘাত করে। ঠিক আছে? মধুর অনেকে আছে না যে অনেক সুন্দর কথা বলে, কিন্তু তার কথাগুলো অনেকের মনে দাগ কাটে। ঠিক আছে? তো এরকম আর কি। তার পরবর্তী যে বাগধারাটি সেটা হচ্ছে ননির পুতুল। এটির অর্থ হচ্ছে শ্রম কাতর। কিছু মানুষ আছে যারা খুবই মানে পরিশ্রম করতেই চায় না, তাদেরকেই বলা হয় ননির পুতুল। ননির পুতুলকে দিয়ে কঠিন কাজ হবে না। তাহলে আমাদেরকে জীবনে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে আমাদের ননির পুতুল হওয়া যাবে না। ঠিক আছে? এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে ঠক বাজতে গা উজাড়। যেখানে মন্দের ভাগ বেশি। ঠিক আছে? এর দিয়ে যদি একটা বাক্য তৈরি করি দেখি যে কি হয়। অফিসে ঘুষ নেওয়া লোকের তালিকা তৈরি করবে, যাও না একবার, ঠক বাঁচাতে গা উজাড় হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, মন্দের ভাগ বেশি। আচ্ছা, মন্দের ভাগ বেশি অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি ঠক বাঁচতে গা উজাড়। তারপরে যেটা মানে আমাদের বাগধারা আছে সেটা হচ্ছে অক্কা পাওয়া। অক্কা পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া। প্রায় বছরখানেক ভুগে কাল রাতে সৈয়দ সাহেব অক্কা পেয়েছেন। ঠিক আছে? অথবা কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে অক্কা পেয়েছেন। এইভাবে যেভাবেই হোক, যেটা কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অক্কা পেয়েছেন। হ্যাঁ? বা এইরকম আরকি। তো অক্কা পাওয়া তো মারা যাওয়া। তার পরবর্তী যেটা সেটা হচ্ছে তালপাতার সেপাই। একদম অতিশয় দুর্বল ব্যক্তি এরকম বোঝাতে তালপাতার সেপাই কথাটি ব্যবহৃত হয়। রবিনের মতো তালপাতার সেপাই দিয়ে কাজ হবে না। ঠিক আছে? এটা অনেকটা ওই যে ননির পুতুল আর তালপাতার সেপাই, এগুলা একই টাইপের লোক। ঠিক আছে? চাঁদের হাট মানে হচ্ছে কি সুখের সংসার। সবাইকে নিয়ে রহমান সাহেব সংসার যেন সবাইকে নিয়ে রহমান সাহেবের সংসার যেন চাঁদের হাট। অনেকের পরিবারে যে সুখের সংসার থাকে, সুখ থাকে, সুখের কোনো কমতি থাকে না, সেটা বুঝাতেই বলা হয়েছে সুখের সংসার। ঠিক আছে? তারপর বলা হয়েছে পরবর্তী হচ্ছে তাসের ঘর। ঠিক আছে? তাসের ঘর অত কি ক্ষণস্থায়ী। এ পৃথিবী তো তাসের ঘর, কিসের এত বড়াই করো। হ্যাঁ, আসলে আমরা যে পৃথিবীতে আছি, এটা পৃথিবীতে আমাদের একটা ক্ষণস্থায়ী একটা ভ্রমণে আমরা এসেছি পৃথিবীতে। তো এটা খুবই ক্ষণস্থায়ী, মানে তাসের ঘরের মতো, তাই না? তো এটাই বলছে যে কিসের এত বড়াই করো, মানে কিসের এত অহংকার করো। তাহলে যাই হোক, পরবর্তী হচ্ছে সাক্ষী গোপাল। মানে কি নিষ্ক্রিয় দর্শক। তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই। ঠিক আছে? নিষ্ক্রিয় দর্শক হওয়া ছাড়া উপায় নেই। কেন সে এই মানে কষ্টটা প্রকাশ করছে? কারণ আসলে দেখা গেল যে এমন একটা কন্ডিশন, কার মানে সাইড নিবে, দেখা গেল যার সাইড নিবে সে আরেকজন আবার মন খারাপ করবে, তাই সে সাক্ষী গোপাল হিসেবেই আছে। ঠিক আছে নিষ্ক্রিয় দর্শক। তাহলে বন্ধুরা, আজকে আমাদের বাগধারার আমরা 40তম, 41তম এবং 39তম বিসিএস এ যে বাগধারা এবং প্রবাদ প্রবচন গুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আর যারা আপনার বিসিএস প্রার্থী আছেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এডমিশনে আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো বাটন অন করে দিবেন। এরকম অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।